দর্শক, যুক্তরাষ্ট্রের শিক্ষা, সংস্কৃতি ও আমেরিকায় বসবাসরত বাঙালির জীবনধারা আর ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। আপনাদের সঙ্গে আছি আমি মৌসুমী রহমান। কোভিড-19-এর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউ ইয়র্ক রাজ্য স্বাভাবিক হতে শুরু করেছে। নিউ ইয়র্ক আবার জেগে উঠেছে শিরোনামে জুন মাস থেকে প্রচারণা শুরু করবেন মেয়র বিল ডি ব্লাসিও। খুলে দেওয়া হয়েছে খেলার মাঠ এবং বিনোদন কেন্দ্রগুলো। বাংলাদেশে অধ্যুষিত এলাকাগুলোতেও জীবন জীবিকা অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। নিউ ইয়র্ক থেকে নূপুর চৌধুরীর প্রতিবেদন। মহামারীর কবলে পড়া নিউ ইয়র্কে ভিনদেশি মানুষের আনাগোনা পুরোপুরি শুরু হয়নি এখনো, তবে অন্য রাজ্যগুলো থেকে মানুষ আসা শুরু করেছেন। আর পর্যটক আকর্ষণে প্রচারণা চালাতে $30 মিলিয়ন বরাদ্দ করেছেন মেয়র বিল ডি ব্লাসিও। নিউ ইয়র্ক পুনরায় জেগে উঠেছে, প্রচারণার মূল বিষয়বস্তুই তাই। আমরা বস্টন থেকে এসেছি। এই সুন্দর স্থান টাইমস স্কোয়ার মূলত নিউ ইয়র্কের প্রাণচঞ্চলতা উপভোগ করতে। গত বছর সত্যি নিউ ইয়র্ক মৃত নগরী হয়ে গিয়েছিল, এখন আস্তে আস্তে স্বাভাবিক অবস্থা ফিরে আসছে। সত্যি ভালো লাগছে। মাস্ক ব্যবহার করছি না আমরা, আশা করছি নিউ ইয়র্কের অবস্থাও এমন হবে। আমন্ত্রণ জানাচ্ছি সুন্দর নিউ ইয়র্ক শহর ভ্রমণে। ভ্যাকসিন আসার পর আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসাতে জীবন জীবিকা স্বাভাবিক করতে গভর্নর অ্যান্ড্রু কুওমো ধাপে ধাপে নিউ ইয়র্ক খুলে দিচ্ছেন। জীবন জীবিকা পুরোপুরি আগের অবস্থানে যেতে 2 বছর প্রয়োজন ধারণা করা হচ্ছে। তবে প্রায় 1 বছর বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনেই খুলে দেওয়া হয়েছে বিনোদন কেন্দ্র এবং খেলার মাঠগুলো। স্বাভাবিক হতে শুরু করেছে বাংলাদেশীয় অধ্যুষিত এলাকাগুলো। 3টি ভ্যাকসিন কিন্তু আমরা নিউ ইয়র্কবাসীরা পাচ্ছি এবং প্রথম দিকে এই ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও ক্রমশ কিন্তু সেই দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাচ্ছে। এবং একটি কথা বলে রাখি, এই প্রত্যেকটি ভ্যাকসিনই কিন্তু মৃত্যু ঝুঁকি এবং হাসপাতালে ভর্তির ঝুঁকি প্রতিরোধে শতভাগ কার্যকর। মহামারীর কারণে 2020 সালে কুইন্স এলাকার অবস্থা ছিল সবচেয়ে নাজুক। রমজান মাসে বাংলাদেশি আমেরিকান অধ্যুষিত এই এলাকাগুলো ছিল জনশূন্য। আমার মনে হয় অনেকটা স্বাভাবিক অবস্থায় আসছে, বাট মানুষজনের আরেকটু সেফটি ভাবে চলা উচিত। তাহলে মনে হয় সবাই যদি আমরা নিজে নিজে একটু সেফটি ভাবে চলি তাহলে মনে হয় অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। আসলে প্যান্ডেমিকের জন্য লাস্ট 1 ইয়ার ধরে পার্লার সার্ভিসটা ওভাবে নেওয়া হয়নি। এখন যেহেতু সিচুয়েশন একটু ভালোর দিকে যাচ্ছে, সো আবার সাহস করে আসছি পার্লারে। তো এখানে সার্ভিস নিয়ে আমার আসলে বেশ ভালো লাগছে। কবে নাগাদ হবে এটা আসলে আমাদের উপরই নির্ভর করে। আমরা ভ্যাকসিন নিতে হবে, আমাদেরকে সবাইকে ভ্যাকসিন নিতে হবে এবং আমাদেরকে অ্যাকচুয়ালি যে এখানকার যে নিয়ম নীতি, যে সরকার প্রদত্ত যেসব নিয়ম নীতি আছে এগুলোকে আমাদের মেনে চলতে হবে কঠোরভাবে। আফটার 1 ইয়ার এখন অনেকে আশার আলো দেখতেছে বিকজ অফ ভ্যাকসিন, আশা করতেছে নতুন সূর্য উদিত হবে। তবে এবার রমজান মাসকে ঘিরে আবার উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ইফতার বেচাকেনায় ফিরে এসেছে আগের চিত্র। আমরা ভ্যাকসিন নেওয়াতে কিছুটা আমাদের সমাজ জীবনে, কিছুটা আমাদের বাস্তব জীবনে এবং আমাদের ব্যক্তি জীবনে স্বস্তি ফিরে এসছে এবং এই যে আমেজটা ইফতার কিনতে আসাটা এখানে আসলে সত্যি একটা উৎসবমুখর পরিবেশে আসলে সত্যি খুব আমরা এনজয় করছি। গতবার এটা থেকে আসলে আমরা বঞ্চিত হয়েছিলাম। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা এবছর ইফতারি কিনতে পারতেছি। গত বছর এই রমজানের সময় আমরা ঘর থেকে বাইর হইতে পারি নাই। আল্লাহর কাছে আমরা আবেদন করতেছি আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে এবং পৃথিবী থেকে যারা চলে গেছে সবাইকে যেন আল্লাহ
জান্নাতবাসী করে। গত বছর আমরা করোনার কারণে ইফতার করতে পারি নাই, এই বছর 2 ডোজ ভ্যাকসিন ফিনিশ না, আমরা ইফতারিকে কেনাকাটা করতে আসলাম। ভ্যাকসিন আসাতে স্বস্তি ফিরে এসেছে সাধারণ মানুষের মাঝে। আমরা 2টা ডোজই নেওয়া হয়ে গিয়েছে আর আমরা খুবই খুশি যে এখন আমরা বেরোতে পারতেছি অ্যান্ড ইফতার কিনতে আসতে পারতেছি, এত ভিড়েও ভয় লাগতেছে না। সো ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে এই দোয়া করি। ভাইরাসের জন্য আমরা বের হতে পারিনি, তো ভ্যাকসিনটা আসার পরে মোটামুটি আমাদের মনে একটা স্বস্তি এসছে। তো মোটামুটি ডিস্টেন্স এবং মাস্ক এই সমস্ত জিনিসগুলো বজায় রেখে আমরা ইফতার কেনাকাটা করার জন্য এসেছি। স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছেন। রমজান মাস মানে এই এলাকার চিত্রগুলো ভিন্নভাবে ধরা দেয়। তবে গত বছর করোনা মহামারীর কারণে এই কুইন্সের এলাকাগুলো ছিল প্রায় জনশূন্য। তবে এবার আগের অবস্থানে অনেকটাই ফিরে এসেছে। সেই সাথে করোনা মুক্ত বিশ্বই সবার প্রত্যাশা। নূপুর চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ মানুষ কমপক্ষে 1 বছর বা তার চেয়ে বেশি সময় ধরে গৃহহীন, যাদের মধ্যে একটি বড় অংশ রাস্তার ধারে তাঁবুর মধ্যে বসবাস করেন। প্রতিকূল এই পরিবেশে একজন মহিলার জীবনযাপন কেমন হতে পারে তা নিয়ে ভয়েস অফ আমেরিকার দিয়ানা মিসেলের প্রতিবেদন থেকে জানাচ্ছেন তাহিদুল ইসলাম। মোয়াংজয়ী ট্রেসিসিলি একজন গৃহহীন, তবে একসময় তার সব কিছুই ছিল। আমার বড় একটা বাড়ি ছিল যেখানে সবাই আসতো। কারো যদি গোসল করতে, খেতে বা অন্য কোনো কিছু যেমন পোশাক প্রয়োজন হতো, তারা সবসময় আমার কাছে আসতো এবং আমি তাদের যত্ন নিতাম। এটি আমার কমিউনিটি। আমি আমার সমগ্র জীবন এই এলাকাতেই থেকেছি। এই গৃহহীন শিবিরের অনেকেই আমার বন্ধু ও পরিবারের সদস্য। সুতরাং আমি যখন গৃহহীন ছিলাম না, তখনও আমি নিয়মিত তাদের দেখতে এখানে আসতাম এবং তাদের জন্য খাবার সহ অন্যান্য জিনিস নিয়ে আসতাম। সন্তানদের নিয়ে তিনি যে বাসায় থাকতেন, মালিক সে বাড়ি বিক্রি করে দিলে ঘর ছাড়তে হয় তাকে এবং এক পর্যায়ে চাকরিও হারান। আমার 6টি সন্তান রয়েছে। 13 বছর বয়সে আমি যখন 7ম শ্রেণীতে পড়ি, তখন আমার একটি সন্তান হয়। অল্প বয়সী কিশোরী মা হয়েও সন্তানের জন্য সর্বোচ্চ করতে চেয়েছিলাম। তাই আমি উচ্চ মাধ্যমিকের পড়ালেখা শেষ করে কলেজে যাই। কিন্তু আমি তা শেষ করতে পারিনি, কারণ জীবনে কিছু কিছু বিষয়ে ভুল হয়ে যায়। তবে আমি সফল হয়েছিলাম। এরপর আমার আরও 5টি সন্তান হয় এবং আমি একজন ভালো মা ছিলাম। কিন্তু আমার বাড়ির বাইরে একজন খুন হন। বাড়ির মালিক বাড়িটি বিক্রি করে দেন এবং 2014 সালে আমি ঘর ছাড়তে বাধ্য হই। ঘর না থাকায় সন্তানদের আর পাশে পাচ্ছেন না তিনি। একা থাকতে চেয়েছিলেন মায়ের কাছে, তাও সম্ভব হয়নি। আমি আমার বাচ্চাদের হারিয়েছি কারণ চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেস বলেছিল বাচ্চাদের জন্য আমার কোনো বাড়ি নেই। বাচ্চারা এখন আমার বোনের সঙ্গে থাকে। আমি সবসময় তাদের দেখতে যাই। আমার বোনেরও 4টি বাচ্চা রয়েছে। আমি তাদের পরিবারে বাড়তি বোঝা হতে চাইনি। আমি আমার মায়ের সাথে ছিলাম, তবে ভাড়া বাড়ার কারণে তাকে ওই বাসা ছাড়তে হয়েছিল। 2 বেডরুমের বাসার জন্য মাকে $1,600 দিতে হতো, যা বেড়ে $2,300 হয়। তাই ওই বাসা ছেড়ে তাকে ছোট বাসায় যেতে হয়, যেখানে তিনি কেবল একাই থাকতে পারেন। আমি গৃহহীন হয়ে পড়ি, একটি তাঁবু পাই এবং এখানে তা বসাই। এখন এই তাঁবুই তার ঘর সংসার। থাকা, খাওয়া, বিনোদন, গোসল সবকিছুই তিনি এই তাঁবুর মধ্যেই করেন। কিন্তু একজন মহিলার জন্য তা বেশ কঠিন। বিশেষ করে নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হয় তাকে। এটি আমার বিছানা এবং পেছনের দিকটায় রয়েছে আলমারি,
কিন্তু তা খুব অগোছালো। এটা পাকের ঘর, এটা বসার জায়গা, সবকিছুই এখানে। যদি জেনারেটর চালাতে পারি তাহলে টিভি দেখি। আমি বিশ্বাস করি না যে এটি আরামদায়ক কোনো স্থান। বিশেষ করে আপনি যদি মহিলা হন তাহলে রাস্তার পাশে এমন একটি জায়গায় থাকা আরো ভয়ানক, কারণ আপনি যাতে ধর্ষিত না হন সেজন্য নিজেই নিজেকে রক্ষা করতে হবে। তাই আমি আমার পাশের জানালায় একটি ছোট্ট ছুরি রাখি। এটি আমার বাথরুম। এটি তেমন কোনো বাথরুম নয়, তবে অন্যরা বাথরুম হিসেবে কেবল ময়লা রাখার পাত্র ব্যবহার করেন, কারণ শহর কর্তৃপক্ষ আমাদের কোনো বাথরুম দিচ্ছে না। সুতরাং নিজেরাই নিজেদেরটা তৈরি করতে হচ্ছে। এখানে পানি না থাকায় মহিলা হিসেবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বেশ কঠিন। It's cold and at the same time, like emotion and depression gets worse because we can't have our children here with us, Telling the truth isn't gonna be easy. Who broke my window? মঈনজয়ী ট্রেসি সেলি বলছিলেন, গৃহহীনদের মধ্যে অনেকেই আছেন যারা কর্মক্ষেত্রে ফিরতে চান, তবে প্রয়োজনীয় সুযোগের অপেক্ষায় তারা তা পারছেন না। আমাদের মধ্যে অনেক গৃহহীন মানুষ আছেন যারা বেশ স্মার্ট ও বুদ্ধিমান। ক্যারিয়ার নিয়ে তাদের নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, কিন্তু তারা তা করতে পারছে না, কারণ তাদের যাবার মতো এমন ঘর নেই যেখানে তারা নিশ্চিন্তে বসে একটু ভাবতে পারেন এবং সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে কাজে যেতে পারে। এমন নয় যে আমরা অলস অথবা আমরা তা চাই না। আমেরিকা বিশ্বের সবচেয়ে ধনী দেশ, তাহলে আমরা গৃহহীন কেন? আমেরিকার প্রায় 11.8% মানুষ দারিদ্র্য সীমার মধ্যে বসবাস করেন, আর 2018 সালের হিসেব অনুযায়ী 65 লাখ মানুষের জন্য ঘরের ভাড়া মারাত্মক বোঝা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তাদের আয়ের অর্ধেকের বেশি অর্থ ঘর ভাড়ার জন্যই ব্যয় করতে হয়। তাই যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী রাত হিসেবে 2019 সালের জানুয়ারি মাসে 5 লাখের বেশি আমেরিকান গৃহহীন ছিলেন। ডিয়ানা মিচেলের সঙ্গে তাওহিদুল ইসলাম, ভয়েস অফ আমেরিকা, ভার্জিনিয়া। দর্শক দেখছেন ভয়েস অফ আমেরিকা ও আরটিভির যৌথ আয়োজন আমেরিকান আওয়ার। এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আমেরিকান আওয়ার অনুষ্ঠানে। দর্শক, এখন পরিবেশিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা পরিবেশিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। পরিবেশন করছেন আনিস আহমেদ এবং সাবরিনা চৌধুরী। সাবরিনা, তোমার মনে আছে নিশ্চয়ই যে গত সপ্তাহে আমরা এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করেছিলাম যে শব্দগুলো নিয়ে কনফিউশন আছে প্রচুর। হ্যাঁ, আসলে এই শব্দগুলোর উচ্চারণ এত কাছাকাছি যে এই ধরনের শব্দগুলো আমরা প্রায় গুলিয়ে ফেলি। হ্যাঁ, ঠিক বলেছ। আর ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা নয়, বিদেশি ভাষা আমাদের জন্যে, সেহেতু ভুলটা আরও বেশি হয়। যেমন ধরা যাক অ্যাফেক্ট, ইফেক্ট, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, দেন, দেন, ফার্দার, ফার্দার। এই শব্দের অর্থ নিয়েই তো আমরা গত সপ্তাহে কথা বলছিলাম। আজ তাহলে কি নিয়ে আমরা কথা বলবো? আজকের অনুষ্ঠানে সাবরিনা, আমরা ইংরেজিতে এমন কয়েকটি শব্দ নিয়ে কথা বলবো যেগুলো শুনতে একই রকম, কিন্তু এর অর্থটা ভিন্ন। আর সে কারণেই এ ব্যাপারে আমাদের অনেক বেশি কনফিউশন হয়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তাহলে আজ এ পর্বে আমরা কোন ওয়ার্ডগুলোর দিকে নজর দেব? এসো তাহলে লুসিয়া আর কাভের মধ্যকার এই সংলাপ শুনেই বুঝে নেওয়া যাক যে আজকের শব্দগুলো কোন কোনটি। You know, the other day I saw the most adorable bear on TV, but I couldn't bear the thought it was in a zoo. Wait, bear or bear? What or what? Well, those two words sound the same, they're spelled the same, but they have different meanings. Yes, they do. Words like these can be confusing for native speakers and English learners. এখানে তো আবার দুটি শব্দেরই উচ্চারণ এক। কেবল উচ্চারণ নয়,
সবচাইতে মুশকিলের ব্যাপার কি জানো, বানানগুলোও কিন্তু এক। হ্যাঁ, কারণ এখানে বানান দুটোই হচ্ছে BEAR, তো এটা তো বুঝতে পারাটা বেশ কঠিন হবে। আর তাই এই ধরনের শব্দ শুধু যারা ইংরেজি শিখছেন তাদের জন্যে সমস্যা নয়, এমনকি খোদ যাদের মাতৃভাষা ইংরেজি তাদের জন্যেও অনেকটা কনফিউজিং মনে হয়। ব্যাপারটা কি আরেকটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, আমি না হয় নাইবা বললাম, এবার লুসিয়ার কাছে শোনা যাক সে কি বলছে। Bear as a noun is a wild animal. Bear as a verb means to accept or deal with something difficult. Bear can also mean that you are carrying something or accept some type of responsibility. Wow, that's a lot of different meanings just for one word spelled BEAR. What about other words like these? ওমা, এ তো দেখছি একই শব্দ, বেয়ারের বিভিন্ন ব্যবহার। হ্যাঁ, কিন্তু আবার এটাও বলা যায় যে শব্দগুলো ঠিক এক নয়, বানান এক। কেন একই তো মনে হচ্ছে? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আসলে বানানের জন্যই মনে হচ্ছে যে শব্দগুলো এক, কিন্তু আসলে কি জানো? কি সেটা? শব্দের অর্থ আলাদা বলেই শব্দগুলোকে আলাদা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবার বলো ওই শব্দের প্রথম মানেটা কি, বিয়ার শব্দের? হ্যাঁ, এখানে বলছে যে নাউন হিসেবে বেয়ারের মানে হচ্ছে একটা পশু। হ্যাঁ, সেটা তো বোঝানোর জন্যই বলছে, কিন্তু বিয়ারের বাংলা মানেটা তুমি জানো? হ্যাঁ, তা তো জানি, বেয়ারের মানে হচ্ছে ভাল্লুক। আচ্ছা, ভাল্লুককে কি তুমি ভয় পাও? হ্যাঁ, তা তো নিশ্চয়ই পাই, মানে চিড়িয়াখানাতে দেখলেই তো ভাল্লুককে ভয় লাগে। তাহলে এই ভাল্লুক অর্থে শব্দটি ব্যবহার করে একটি বাক্য তৈরি করো তো। I am always afraid of a bear. এবার সাবরিনা লক্ষ্য করো দ্বিতীয় অর্থে বিয়ার শব্দটি, যেখানে বিয়ার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, এখানে এই দ্বিতীয় অর্থে বেয়ার ব্যবহার করা হয়েছে ভার্ব হিসেবে, এবং এর মানে হচ্ছে যে কোনো কিছু মেনে নেওয়া বা কোনো কিছু সহ্য করা। তাহলে এই অর্থে শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করো তো। হ্যাঁ, বলা যায় হি ক্যান নট বেয়ার দ্য পেইন ইন হিজ লেগ। বাহ, এর মানেটা হচ্ছে সে তার পায়ের ব্যথা সহ্য করতে পারছে না। তাছাড়াও লুসিয়া বলছে বেয়ারের আরেকটা মানে হচ্ছে কোনো কিছু বহন করা। এখানেও কিন্তু ভার্ব হিসেবে বেয়ার শব্দটি ব্যবহার করা হচ্ছে। তাহলে সাবরিনা এই বহন করা অর্থে বেয়ার শব্দটি দিয়ে একটি বাক্য তৈরি করো তো। Her father bears all her educational expenses. বাহ, অত্যন্ত জুৎসই বাক্য বলেছ সাবরিনা। প্রায় কাছাকাছি অর্থে বেয়ারের কিন্তু আরও একটি মানে আছে। হ্যাঁ, এখানে লুসিয়া বলছিল যে বেয়ারের আরেকটা মানে হলো দায়িত্ব গ্রহণ করা। আসলে কি জানো সাবরিনা, ওই আগের বিয়ারের যে অর্থ, পরের বিয়ারের অর্থ কিন্তু কাছাকাছি অনেকটা। যেমন ওই যে তুমি একটু আগে একটা বাক্য বললে ইংরেজিতে যে হার ফাদার বিয়ার্স অল হার এডুকেশনাল এক্সপেন্সেস, এটা বহন করা অর্থে, সেটাও কিন্তু দায়িত্ব গ্রহণ করা কিংবা দায়িত্ব বহন করা অর্থে বোঝানো যায়, তাই তো? হ্যাঁ, তাহলে খেয়াল করেছো যে এই বিয়ার শব্দটি যার বানান একই অর্থাৎ BEAR, সেটি বেশ কয়েক রকম অর্থেই ব্যবহার করা হয়। এবার আরও কয়েকটি শব্দ শোনা যাক যেগুলো শুনতে একই রকম কিন্তু অর্থগুলো ভিন্ন। Some sound the same but are spelled differently, like to. One is a preposition, the other is an adverb or synonym for also, and the last one is a number. এই শব্দগুলো অবশ্য বেশ সহজ। হ্যাঁ, আসলে আগের এক্সাম্পলে তো
বানান একই রকম ছিল, সেজন্য আরো বেশি জটিল মনে হয়েছে, এবং উচ্চারণও একই রকম ছিল, কিন্তু মানেটা ছিল ভিন্ন। হ্যাঁ, ঠিক বলেছেন যে এখানে অবশ্য মানে বানানগুলো অন্যরকম, তবে উচ্চারণ একই। হ্যাঁ, তাহলে সাবরিনা এবার বলো এগুলোর মধ্যে পার্থক্য। হ্যাঁ, এখানে লুসিয়া যেমনটি বলছে যে টিও টু হচ্ছে প্রিপোজিশন, টিও টু হচ্ছে অ্যাডভার্ব বা অলসো শব্দের সমার্থক, এবং TWO টু হচ্ছে সংখ্যা। এই শেষের টু অর্থাৎ TWO2 আসলে একটি অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই তিনটি টু দিয়েই তুমি বাক্য রচনা করো তো। হ্যাঁ, নিশ্চয়ই। প্রথমে TO2. Yesterday I went to watch a movie. দ্বিতীয়টা TOO2. My brother drives too fast. কিংবা I would like to have some ice cream too. আর এই তৃতীয় টুটা? হ্যাঁ, তৃতীয় টুটা মানে TWO, এটা দিয়ে বাক্য তৈরি করা বেশ সহজ। আমরা বলতে পারি I must finish this work within 2 hours. তাহলে লক্ষ্য করলে সাবরিনা যে এই টু উচ্চারিত শব্দের ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন অর্থ এবং ব্যবহার। এবার শোনা যাক এরকম আরও কিছু শব্দের কথা লুসিয়া এবং কাভের কাছে। Principle and principle. One means truth. The other is a head of a school or organization. Or here. The first one indicates a location, while the other one indicates listening. হ্যাঁ, এটা তো বেশ সহজ। প্রিন্সিপাল মানে PRINCIPLE, এটার মানে হচ্ছে নীতি কিংবা সত্যনিষ্ঠা। আর আরেকটা প্রিন্সিপাল যেটার বানান হচ্ছে PRINCIPAL, এটার মানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা প্রধান। হ্যাঁ, যেমন আমাদের বাক্য হতে পারে I cannot sacrifice my principle, অর্থাৎ নীতি অর্থে। আর প্রিন্সিপাল বা অধ্যক্ষ অর্থে এরকম বাক্য গঠন করা যেতে পারে Our principal in the school was very strict. আচ্ছা সাবরিনা, লুসিয়া আরও এক জোড়া শব্দের কথা বলল যেগুলো শুনতে কিন্তু একই রকম। হ্যাঁ, লুসিয়া বলল হেয়ার HERE, এবং আরেকটা বলল যে HEAR হিয়ারের কথা। হ্যাঁ, প্রথমটি অর্থাৎ HEREর মানে হচ্ছে এখানে, আর HEAR হিয়ারের মানে হচ্ছে শোনা বা শ্রবণ করা। তাহলে সাবরিনা, তুমি এই দুটো হিয়ার দিয়ে বাক্য তৈরি করো। হ্যাঁ, এটা তো বেশ সহজ হবে। প্রথমটা হতে পারে I came here yesterday, মানে আমি গতকাল এখানে এসেছিলাম। আর দ্বিতীয়টা হতে পারে I cannot hear you, এর মানে হচ্ছে আমি তোমাকে শুনতে পাচ্ছি না। আচ্ছা সাবরিনা, এই অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা মজার ব্যাপার দেখা যাক। These are all good examples to cite. And of course, you can find more of these on our site. And you'll see them with your site. Okay, that's enough. হ্যাঁ, এখানে তো মনে হয় যে CIT সাইট, SIT সাইট, SIGHT সাইট, এই তিনটি শব্দ নিয়ে ওরা বেশ মজা করেছে। হ্যাঁ, ঠিকই বলেছ, এবং লুসিয়া কিন্তু শেষ পর্যন্ত কাভেকে থামিয়ে দিল। হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আমাদেরও থেমে যাবার পালা। হ্যাঁ, ঠিক আছে, আমাদেরও থেমে যাওয়ার পালা অবশ্যই। দর্শক, এই ছিল আজকের আমেরিকান আওয়ার। আগামী সপ্তাহে আবারও দেখা হবে নতুন নতুন বিষয় আর ইংরেজি শেখার সঠিক কৌশল এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস ঐতিহ্য বিষয়ক খবর নিয়ে। সেই প্রত্যাশায় শেষ করছি আজকের অনুষ্ঠান। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.